কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? হ্যাঁ, আমি সবার কমেন্ট দেখতে পাচ্ছি। আজকে আমাদের এই কোর্স নিয়ে ক্লাস। চলো আমরা ক্লাসটা শুরু করি। যারা আমাকে চেনো না তাদের জন্য এই পরিচিতি পর্ব আর কি। যারা আমাকে চেনো না, যারা আগের ক্লাসটা করেছো তারা হয়তো আমাকে চেনো। সো আমার নাম হলো ভাই আব্দুল্লাহ আল নোমান। আমি এখন পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে এবং আমি তোমাদের আজকে ক্লাস নেব বিজ্ঞান বিষয়ের, জীববিজ্ঞানের একটা টপিক, সেটা হলো ভাই কোষ নিয়ে। দেখো এই চ্যাপ্টার থেকে আমরা আসলে আজকে কি শিখবো যে ভাই কোষ কি, আর এদিকে কি ভাই উদ্ভিদ এবং প্রাণীর কোষের সাধারণ গঠন। হ্যাঁ দেখো এই যে কোষ, তোমরা ক্লাস 6 এ কোষ কি এই জিনিসটা জেনেছো না? এই জিনিসটা কিন্তু জানতে পেরেছো যে ভাই কোষ ব্যাপারে কি, বা কোষ কিভাবে আমরা দেখতে পারি, বা কোষ সম্পর্কে হয়তো হালকা পাতলা কিছু জেনেছো। বিশ্বাস করবা কি করবা না, আমি এখনো কোষ সম্বন্ধে পড়ি। আমি এখন যে এমবিবিএস ফোর্থ ইয়ারে আছি, আমি এখনো কোষ সম্বন্ধে পড়ছি। এবং তুমি যতদিন জীববিজ্ঞান রিলেটেড পড়াশোনা করবা ততদিন তোমাকে কোষ সম্বন্ধে পড়তে হবে, এবং তুমি প্রতিনিয়ত কোষ সম্পর্কে নতুন কিছু একটা জানতে পারবা। ঠিক আছে? তুমি যত দিন যাবে কোষের ব্যাপারে, হয়তো এই যে দেখো কোষ কি একটা জীবন্ত জিনিস না? কোষ আমাদের এই পুরো বডির মধ্যেই তো আছে। কোষ যদি বেঁচে না থাকতো আমরা বাঁচতাম না। তাহলে কি কোষের পুষ্টি লাগবে? কোষের পুষ্টিটা কিভাবে পায়, কত রকম উপায়ে পায়, বা কিভাবে কি হয়। তো এই যে আমাদের সবকিছু, এই সবকিছু সম্বন্ধেই আমাদের পড়তে হয়। তো আজকে আমরা একটু বেসিক জানবো, যে বেসিকটা তোমার শুধু আজকে না, তুমি যতদিন জীববিজ্ঞান পড়বে ততদিন পর্যন্ত তোমার লাগবে। ধরো অনেকের এটা মাথায় আসতে পারে ভাই কোষ জিনিসটা কি, বা কোষকে আমরা খালি চোখে দেখতে পারি কিনা। হ্যাঁ দেখো আমি তোমাকে যদি কোষের একটা 3D মডেল দেখাই, ধরো এটা একটা কোষের 3D মডেল। ধরো এই যে এটা, এটা একটা কোষের 3D মডেল। দেখা যাচ্ছে এই যে ভাই এখানে তোমরা যা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা কোষ। এটা একটা কোষ। এবং স্পেসিফিক্যালি যদি আমি বলি যে ভাই দেখো গাছপালা দেখতে পারো না, আবার মানুষও আছে। এটা হলো একটা গাছপালা বা একটা উদ্ভিদের যে কোষ, সেটা হলো আমাদের চিত্রটা বা একটা 3D মডেল। ওকে, এখন একটু বলো তো যে ভাই তুমি এখন খালি চোখে যা দেখতে পাচ্ছ এই মডেলের মাধ্যমে, আসলে কি কোষ এইভাবে খালি চোখে দেখা যায়? খালি চোখে কি দেখা যায়? না, খালি চোখে দেখা যায় না। এই যে তোমরা যে অবস্থায় দেখতে পাচ্ছ, এটা আমাদের দেখতে হয় একটা যন্ত্রের মাধ্যমে। সেই যন্ত্রের নামটা কি? অণুবীক্ষণ যন্ত্র। তোমরা ক্লাস 6 এ পড়ে আসছো অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ। এটার মাধ্যমে আমরা দেখি। ঠিক আছে? যে ভাই অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা দেখি। কিসের মাধ্যমে দেখি ভাইয়া? অণুবীক্ষণ যন্ত্র, অণুবীক্ষণ যন্ত্র, যেটার ইংরেজিতে আমরা কি বলি? ইংরেজিতে আমরা বলি ভাইয়া মাইক্রোস্কোপ। ইংরেজিতে আমরা কি বলি ভাইয়া? মাইক্রোস্কোপ। এই মাইক্রোস্কোপের মাধ্যমে, এই মাইক্রোস্কোপের মাধ্যমেই আমরা একটা কোষকে ওই অবস্থায় দেখতে পারি। এখন বলো তো, হ্যাঁ তোমাদের ক্লাস 6 থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। তোমরা গত বছর পড়ে আসছো যেটা, বা গত বছরের বইতে যেটা আছে, সেটা কি? যে ভাই এই যে কোষ অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে সর্বপ্রথম কে দেখতে পান? কোন বিজ্ঞানী সর্বপ্রথম একটা অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে একটা কোষকে লক্ষ্য করে, বা একটা কোষকে সর্বপ্রথম দেখতে পায়? দেখে তো কেউ পারো কিনা যে ভাই কোন বিজ্ঞানী সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে একটা কোষ দেখতে পায়? ভেরি গুড, একজন পেরেছো। সেটা উত্তর কি ভাইয়া? রবার্ট হুক। সেটা উত্তর কি ভাইয়া? রবার্ট হুক। এই রবার্ট হুক মানে নামে একজন বিজ্ঞানী, সে সর্বপ্রথম একটা কোষ দেখতে পায়। সে সর্বপ্রথম কি দেখতে পায় ভাইয়া? একটা কোষ দেখতে পায়। এখন এই যে কোষ, এই কোষ সম্বন্ধে আমরা এখন ডিটেলসে জানবো। এবং এই যে আমাদের গাছপালা, যেটার মধ্যে থাকে হলো উদ্ভিদ কোষ। তারপরে যে মানুষ, এই যে আমার কোষে থাকবে হলো একটা প্রাণী কোষ, বা তোমার কোষে কি থাকবে? একটা প্রাণী কোষ। এটা সাধারণ গঠন সম্বন্ধে আমরা এখন জানবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকের আমাদের টপিক সর্বপ্রথম যে ভাই কোষ জিনিসটা কি। কোষ জিনিসটা কি ভাইয়া? কোষের সংজ্ঞা সবসময় পরীক্ষায় আসবে। কোষের সংজ্ঞা সবসময় প্রশ্নে আসবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে ভাই কোষ বলতে তুমি কি বোঝো, বা কোষ কি? কোষ কি ভাইয়া? জীবের কাঠামোগত, কার্যকরী এবং জৈবিক একককে কোষ বলা হয়। মানে কি? যে ভাই একটা যে
আমাদের জীব বা একটা মানুষ বা একটা উদ্ভিদ বা যার মধ্যে প্রাণ আছে তার গঠন বা কাঠামোগত এবং কার্যকরী একক, মানে সেটা যে কাজগুলো হবে সেই কার্যকরী একক এবং জৈবিক একককে আমরা কি বলতেছি? কোষ বলতেছি। তাহলে ব্যাপারটা কি ভাই? কাঠামোগত মানে সেটার গঠনটা নিয়ন্ত্রণ করবে একটা জীবের, কার্যকরী মানে সেই জীবের কাজকে নিয়ন্ত্রণ করবে, আর জৈবিক মানে সেইটার মাঝে কি দিবে ভাই? প্রাণ দিবে। এই যে যত কাজ সেটার একককেই কি বলে? এটার একককেই বলে কোষ। এটার একককেই কি বলে? কোষ। এবং একজন খুবই সহজ ভাষায় বলেছো যে ভাই গঠন ও কাজের একক, গঠন ও কাজের একক বা গাঠনিক ও কার্যকরী একক। ওকে, তাহলে কোষ কি? কোষ হলো একটা জীবের কাঠামোগত, কার্যকরী এবং জৈবিক একক। কাঠামোগত, কার্যকরী এবং জৈবিক একক। ওকে, তাহলে ছবি দেখো যে ভাই এটা হলো একটা প্রাণী কোষ, এটা হলো একটা প্রাণী কোষ, আর এটা হলো একটা উদ্ভিদ কোষ। এটা হলো কি ভাই? একটা উদ্ভিদ কোষ। এটা একটা প্রাণী কোষ আর এটা একটা উদ্ভিদ কোষ। এখন এই উদ্ভিদ আর প্রাণী কোষের মাঝে কিছু ডিফারেন্স আছে বা পার্থক্য আছে, আছে না? এই পার্থক্য সম্বন্ধে আজকে আমরা জানবো। এটা আমরা একটু 3D মডেলের মধ্যে দেখবো যে ভাই আসলে কোষ কেমন দেখা যায়, কোষের ভেতরে ভাই আসলে কি কি থাকে, এই যা যা আছে এটা সম্বন্ধে আমরা দেখবো। ওকে, তাহলে চলো আমরা একটা কোষের সাধারণ গঠন সম্বন্ধে জানি। একটা কোষের সাধারণ গঠন যদি আমি 3D মডেলে দেখি, এইটুক পড়ার আগে 3D মডেলটা যদি আমি আবার একটু দেখে আসি, যেভাবে ধরো এই 3D মডেল, এটা হলো একটা উদ্ভিদ কোষ। এটা কিভাবে একটা উদ্ভিদ কোষ? আমি যদি আরো জুম করে দিই যে ভাই এটা হলো একটা উদ্ভিদ কোষ। এটা কেমন কোষ ভাইয়া? এটা একটা উদ্ভিদ কোষ। এটা কেমন কোষ? এটা একটা উদ্ভিদ কোষ। এবং এই উদ্ভিদ কোষের বাইরে এই যে মোটা যে স্তরটা দেখতে পাচ্ছ না, এটাকে বলা হয় কোষ প্রাচীর। এটাকে কি বলা হয়? কোষ প্রাচীর। এটাকে কি বলা হয়? কোষ প্রাচীর। এটাকে কি বলে? কোষ প্রাচীর। এইটার ভিতরে দেখো একটা সিমেন্টের মতন স্তর দেখতে পাচ্ছ না? আসলে সিমেন্টের তৈরি না, বাট এটা সিমেন্টের মতন এখানে ছবিতে আর কি। দেখো এই যে এই মোটা স্তরের পর একটা একটু তুলনামূলক চিকন স্তর দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ তো? এটাকে বলা হয় কোষ ঝিল্লি। এটাকে কি বলা হয়? কোষ ঝিল্লি। তাহলে আবার বাইরে থেকে ভিতরে আসি, এটা হলো আমাদের কোষ প্রাচীর। তুমি যদি তোমার একদম একটা ঘরের সাথে তুলনা করো, এই যে ধরো আমাদের চারপাশে যে চারটা দেওয়াল, এই যে আমাদের চারপাশে চারটা দেওয়াল, এটার মধ্যে কি আমরা ইট রাখছি না অনেকগুলা? শুরুতে তো আমরা ইট সিমেন্ট দিয়েছি। এই ইট সিমেন্টটা ধরো তুমি আমাদের কোষ প্রাচীর। এই ইট সিমেন্টটা কি ভাইয়া? কোষ প্রাচীর। এবং তার উপরে কি তুমি একটা আস্তর দিয়েছো না? তারপরে রং দিয়েছো না? এই রংকে তুমি তুলনা করো কিসের সাথে? কোষ ঝিল্লির সাথে। এবং তারপরে এই যে কোষের ভেতরে যা যা আছে, এই কোষের ভিতরে কি কি আছে? হ্যাঁ দেখো এই যে একটা তরল জেলি লাইক সাবস্টেন্স দেখতে পাচ্ছ না? বা দেখতে তরল তরল লাগছে, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। এটাকে কি বলা হয়? সাইটোপ্লাজম। কি বলে? সাইটোপ্লাজম। তাহলে কি ভাই বাইরে থেকে আসলো কোষ প্রাচীর, তারপরে কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, তারপরে কি ভাই? কোষ ঝিল্লি। এই যে ভাই কোষ প্রাচীর, তারপরে কোষ ঝিল্লি, এবং তার ভিতরে থাকবে সাইটোপ্লাজম। তার ভিতরে কি থাকবে? সাইটোপ্লাজম। এবং এই যে দেখো একটা বড় অঙ্গ, এই যে একটা বড় অঙ্গ দেখাচ্ছে, এটাকে বলা হয় নিউক্লিয়াস। এটাকে কি বলা হয়? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণ বা কোষের মস্তিষ্ক। মানে কি যে ভাই এই যে কোষের ভেতরে যা যা হচ্ছে বা এই যে আমাদের জীব দেহের যত কিছু হচ্ছে, তার মস্তিষ্কটাই হলো এই নিউক্লিয়াস। মস্তিষ্কটাই কি? নিউক্লিয়াস। এখন অনেকে প্রশ্ন আসতে পারে, ভাই আপনি কোষ প্রাচীর বললেন, কোষ ঝিল্লি বললেন, সাইটোপ্লাজম বললেন, নিউক্লিয়াস বললেন, ভেতরে আরো অনেক কিছু আছে, ধরে নিলাম এগুলো সাইটোপ্লাজমের মধ্যেই থাকে, সাইটোপ্লাজমের অঙ্গাণু। তাহলে প্রোটোপ্লাজম জিনিসটা কি? ভাই প্রোটোপ্লাজম জিনিসটা তো আমি পড়লাম, ভাই আপনি ক্লাসে আসার আগে আপনি তো আমাকে একটু প্রোটোপ্লাজমের কথাবার্তা বললেন, ভাই যে আমরা বইয়ে দেখলাম প্রোটোপ্লাজমের কথাবার্তা। প্রোটোপ্লাজম জিনিসটা কি? ভাই দেখো এই বাইরে হলো কোষ প্রাচীর, তা বাদে মনোযোগ দিয়ে শোনো ভাইয়া, মনোযোগ দিয়ে শোনো, বাইরে কি দেখতে পাচ্ছ? কোষ প্রাচীর। বাইরে কি দেখতে পাচ্ছ? কোষ প্রাচীর। এইটা বাদে ভেতরে কোষ ঝিল্লি সহ, সাইটোপ্লাজম সহ, নিউক্লিয়াস সহ যা যা দেখতে পারো সব হলো প্রোটোপ্লাজম। সব কি ভাইয়া? প্রোটোপ্লাজম। তাহলে আবার দেখো তো, বাইরেটা হলো কোষ প্রাচীর, তারপরে কি? কোষ ঝিল্লি, তারপরে এই যে সাইটোপ্লাজম, এবং এটার মধ্যে অনেক কিছু আছে, তার সাথে কি আসবে? নিউক্লিয়াস। এই জায়গায় আমাদের কোষ প্রাচীর বাদে ভিতরে যা যা আছে সবগুলো কি আমাদের প্রোটোপ্লাজম। সবগুলো কি? প্রোটোপ্লাজম। এবং ইন্টারেস্টিং থিং ইজ যে ভাই এই যে প্রোটোপ্লাজম যেটা মধ্যে আমাদের কোষ ঝিল্লি আছে,
এটা আমাদের নিউক্লিয়াস আছে, যেটার মধ্যে আমাদের কি আছে, সাইটোপ্লাজম আছে, এবং এটার অনেক অঙ্গাণু আছে। এই সবগুলো হলো সজীব। এই সবগুলো কেমন ভাইয়া? সজীব, মানে এগুলার প্রাণ আছে। এদের কি আছে ভাইয়া? প্রাণ আছে। এবং কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরের প্রাণ নাই। এই কোষ প্রাচীরের প্রাণ নাই। আবার বলি, এই যে ভাইয়া কোষ প্রাচীর যেটা তুমি দেখতে পাচ্ছ, এটার প্রাণ নাই। তার মানে আমি বলতে পারি না যে ভাই একটা কোষের যত কিছুর প্রাণ আছে ওইগুলা কি প্রোটোপ্লাজম বলে সমষ্টিগতভাবে? বলতে পারি না। কারণটা দেখো, তুমি সবার বাইরে কি কোষ প্রাচীর, এটার ভিতরে কোষ ঝিল্লি সহ যা যা আছে সবগুলা প্রাণ আছে, এবং এদেরকে একত্রে কি বলা হয়? প্রোটোপ্লাজম বলা হয়। তার মানে আমরা বলতে পারি না প্রোটোপ্লাজমে প্রাণ আছে। বলতে পারি তো। ওকে, আচ্ছা, এখন আমরা একটু আবার এটা আবার রিপিট করি যে ভাই ধরো, একদম ছোট করলাম, ছোট, যে ভাই এটা হলো কি আমাদের একটা কোষ। ধরো এটা কি ভাইয়া? এটা একটা কোষ। এটা কি ভাইয়া? একটা কোষ। এবং এইটা হলো একটা, ধরে নাও উদ্ভিদ কোষ, ধরে নাও না, এটা আসলে একটা উদ্ভিদ কোষ। এটা কি কোষ ভাইয়া? উদ্ভিদ কোষ। এখন একটা উদ্ভিদ কোষের মধ্যে আসলে কি কি থাকে? একটা উদ্ভিদ কোষের মধ্যে কি কি থাকে যদি আমরা দেখি, হ্যাঁ দেখো একটা উদ্ভিদ কোষের মধ্যে কি কি থাকে। সর্বপ্রথম সবার বাহিরে কি থাকে? এই যে সবার বাহিরে যা দেখতে পাচ্ছ, এই যে সবার বাহিরের স্তর, এটাকে আমরা বলি কোষ প্রাচীর। এটাকে আমরা কি বলি? কোষ প্রাচীর। এটাকে আমরা কি বলি? কোষ প্রাচীর। তারপরে এই যে সিমেন্টের মতন যে স্তরটা দেখতে পাচ্ছ না, ঠিক কোষ প্রাচীরের ভিতরে, এটাকে বলা হয় কোষ ঝিল্লি। এটাকে কি বলা হয়? কোষ ঝিল্লি। তারপর কোষ ঝিল্লির ভেতরে এই যে তরল তরল পানির মতন দেখতে জেলি লাইক সাবস্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, এটাকে কি বলে? এটাকে বলে সাইটোপ্লাজম। এটাকে কি বলে? সাইটোপ্লাজম। এবং তারপরে এই যে বড় একটা অংশ দেখতে পাচ্ছ, এই যে বড় একটা অংশ, এটাকে বলা হয় নিউক্লিয়াস। এটাকে কি বলা হয় ভাইয়া? নিউক্লিয়াস। এটাকে কি বলা হয়? নিউক্লিয়াস। ওকে, আচ্ছা। এবং এই যে আমাদের কোষ প্রাচীর বাদে, আমাদের কোষ প্রাচীর বাদে এই কোষের ভিতরে যা যা আছে, কোষ প্রাচীর বাদে এখানে যা যা আছে ভেতরে, সবগুলোকে আমরা বলি প্রোটোপ্লাজম। সবগুলোকে একত্রে আমরা কি বলি ভাইয়া? প্রোটোপ্লাজম। ওকে, আচ্ছা, এখন আমরা স্লাইডে ফিরে যাই। এখন আমরা স্লাইডে ফিরে যাই। তাহলে দেখো, আমি তোমাদের 3D ভিজুয়ালাইজ করিয়েছি। একদম তোমরা চোখের সামনে দেখতে পেরেছো যে ভাই একটা কোষকে আসলে কিরকম দেখা যায়, একটা কোষকে কেমন দেখা যায়। এখন আমরা লিখিতটা দেখি যে আমরা আসলে যদি প্রশ্ন আসে খাতায় কিভাবে লিখবো। হ্যাঁ দেখো, এই যে আমাদের কোষ, একটা কোষ। এখন ধরো এটা একটা উদ্ভিদ কোষ, ধরে নাও এটা একটা উদ্ভিদ কোষ। কেমন কোষ? উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে ভাইয়া? উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমাদের সবার বাইরে কি থাকবে ভাইয়া? কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সবার বাইরে কি থাকবে? কোষ প্রাচীর। একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে সবার বাইরে কি থাকবে? কোষ প্রাচীর। এবং ভেতরে কি থাকবে তা বাদে? হ্যাঁ, প্রোটোপ্লাজম। তা বাদে কি থাকবে ভাইয়া? প্রোটোপ্লাজম। আমি বলেছিলাম না যে ভাই কোষ প্রাচীরের ভেতরে যা থাকবে সবকিছুকে আমরা কি বলবো? প্রোটোপ্লাজম। কোষ প্রাচীরের ভেতরে যা যা থাকবে সবগুলোকে কি বলবো? প্রোটোপ্লাজম। এবং ওইটার মাঝে আমাদের কি কি ছিল? কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, তারপরে কি ভাইয়া? সাইটোপ্লাজম, এবং তারপরে ভাইয়া নিউক্লিয়াস। তারপরে কি ভাইয়া? নিউক্লিয়াস। এই সাইটোপ্লাজমের মধ্যে আমরা অনেকগুলো সাইটোপ্লাজমিক অঙ্গাণু দেখেছি। দেখলাম না ভাইয়া যে এই পানির মতন যে ভাই জেলি লাইক সাবস্টেন্স, এটার মধ্যে অনেক কিছু ভেসে আছে, সেগুলোকে আমরা বিভিন্ন ধরনের অঙ্গাণু বলি আর কি। সেগুলোকে আমরা কি বলি? বিভিন্ন ধরনের অঙ্গাণু। তো এটা যদি আমরা আবার দেখি তাহলে কি, যে ভাই ধরো এটা একটা উদ্ভিদ কোষ। কি কোষ ভাইয়া? উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সবার বাইরে থাকবে কোষ প্রাচীর। সবার বাইরে কি থাকবে ভাইয়া? কোষ প্রাচীর। ওকে, এবং ভেতরে যা যা থাকবে, ভেতরে যা যা থাকবে সেগুলোকে আমরা একত্রে কি বলবো? প্রোটোপ্লাজম। সেগুলোকে আমরা একত্রে কি বলবো? প্রোটোপ্লাজম। সেগুলোকে আমরা কি বলবো একত্রে? প্রোটোপ্লাজম। এবং এই প্রোটোপ্লাজমের মধ্যে কি কি থাকে? কোষ প্রাচীরের ভেতরে যা যা থাকে তাই। কি কি আমরা পেয়েছিলাম? এখনো পেয়েছি আমরা কোষ ঝিল্লি। কি পেয়েছি ভাইয়া? কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। তারপরে পেয়েছি ভাইয়া সাইটোপ্লাজম। কি পেয়েছি ভাইয়া? সাইটোপ্লাজম। এবং কি পেয়েছি ভাইয়া? নিউক্লিয়াস। এবং কি পেয়েছি ভাইয়া? নিউক্লিয়াস। ওকে, তাহলে এখন যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে ভাই তাহলে একটা প্রাণী কোষের গঠন কেমন হবে, একটা প্রাণী কোষের গঠন কেমন হবে, একটা প্রাণী কোষের গঠন কেমন হবে? প্রাণী কোষের ক্ষেত্রে
এই যে প্রাণী কোষের ক্ষেত্রে যখন আমাদের কি বলবো ভাইয়া, প্রাণী কোষ, যখন আমরা বলবো ভাইয়া প্রাণী কোষ, যখন আমরা বলবো যখন আমরা প্রাণী কোষ বলবো, সেই প্রাণী কোষের ক্ষেত্রে আমরা এই কোষ প্রাচীরটা বাদ দিব। যখন আমরা প্রাণী কোষ বলবো, সেই প্রাণী কোষের ক্ষেত্রে আমরা এই কোষ প্রাচীরটা কি করবো ভাইয়া, বাদ দিব। এই কোষ প্রাচীরটা কি করব, বাদ দিব। এই কোষ প্রাচীর বাদে যা যা আছে এই সবগুলো হলো প্রাণী কোষের কম্পোনেন্ট বা প্রাণী কোষের মধ্যে থাকে। ঠিক আছে, বুঝতে পারছো? এখন তাহলে বলো যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে ভাই একটা কোষের গঠন এর মধ্যে কি কি থাকে, এইটুক টপিক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া এই থ্রিডি মডেলগুলো কোথায় পাবা? হ্যাঁ, এই থ্রিডি মডেলগুলো ভাবা তুমি একটু স্কেচ ফেব, আমি তোমাকে লিখে দিচ্ছি, স্কেচ ফ্যাব। তুমি একটু গুগলে এই স্কেচ ফ্যাব লিখে সার্চ দিবা এবং সেখানে তারপরে ভিতরে ঢুকলে তুমি অনেকগুলো থ্রিডি মডেল দেখতে পারবা। ওকে, এবং সে জায়গায় আসলে তোমরা কনফিউজড হয়ে যাও যে ভাই কোনটা রেখে কোনটা দেখবো, এবং সবগুলোতে আসলে খুব ভালো মতন যে এক্সপ্লেইন বা তোমরা যে খুব ভালো মতন বুঝতে পারবে এমন নাই। এর জন্য আমরা কি করি, আমরা হলো সিলেক্ট করি ক্লাসে আসার আগে অনেকগুলা খুঁজে বেস্ট যেগুলো সেগুলো আমরা সিলেক্ট করে তোমাদের দেখাই। ওকে ওকে, তাহলে যেহেতু বুঝতে পারছো প্রাণী কোষ দেখতে কেমন এটা আমি একটু পরে দেখাবো, একটু পরে যখন আমরা পড়বো, পড়ার পর আমাদের প্রাণী কোষ দেখাইতে হবে। আচ্ছা, পরের স্লাইডে যাই। তাহলে এখন যে ভাই আমরা তো কোষ প্রাচীর বা এইসব নাম শুনলাম, তাহলে এটার ব্যাপারে একটু বিস্তারিত পড়ি যে ভাই ব্যাপারগুলো কি বা কোষ প্রাচীর দেখতে কেমন। হ্যাঁ দেখো, আমি সর্বপ্রথম কি বলছিলাম যে ভাই কোষ প্রাচীর বাদে, কোষ প্রাচীর বাদে একটা উদ্ভিদ কোষের, কোষ প্রাচীর বাদে একটা উদ্ভিদ কোষের সবকিছু সজীব, সবকিছুর মধ্যে প্রাণ আছে। তার মানে কি কোষ প্রাচীরের প্রাণ নাই? তার মানে কি কোষ প্রাচীরের প্রাণ নাই? কোষ প্রাচীরের প্রাণ নাই, তার মানে কি কোষ প্রাচীর হলো আমাদের জড় পদার্থ দিয়ে গঠিত। কোষ প্রাচীর কি দ্বারা গঠিত ভাইয়া? জড় পদার্থ দ্বারা গঠিত। কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? জড় পদার্থ দ্বারা গঠিত। ওকে, এই যে কোষ প্রাচীর, এটার ইংরেজিতে আমরা কি বলি? এটাকে ইংরেজিতে আমরা বলি সেল ওয়াল। এটাকে আমরা ইংরেজিতে কি বলি? সেল ওয়াল। দেখো আমি তোমাকে তখনই বলছিলাম, তোমার যে ঘর, তুমি যে ঘরের মধ্যে পড়াশোনা করছো, তুমি যে রুমে বসে আছো, সেটা দেয়ালটাকে তুমি কল্পনা করো কি হিসেবে? প্রাচীর হিসাবে। তো এই যে দেয়ালটাকে তুমি কল্পনা করছো, এবং সেই জন্যই আমরা এটাকে ইংরেজিতে বলি সেল ওয়াল। এই জন্য এটাকে আমরা ইংরেজিতে কি বলি? সেল ওয়াল। এই জন্য এটাকে আমরা ইংরেজিতে কি বলি? সেল ওয়াল। সো ব্যাপারটা কি যে ভাই উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমি বলেছি এটা প্রাণী কোষে থাকে না, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। সো একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাহিরে, কোষ ঝিল্লির বাহিরে আমরা যখন এই থ্রিডি মডেলটা দেখলাম, সবার বাইরে কি দেখতে পারছিলাম? সবার বাইরে কি দেখতে পারছিলাম? সবার বাইরে দেখতে পারছিলাম হলো কোষ প্রাচীর। সো কোষ ঝিল্লিরও বাহিরে ছিল। সো কোষ ঝিল্লির বাহিরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরো প্রাচীর থাকে, একটি পুরো প্রাচীর থাকে, একে কোষ প্রাচীর বলে। একে কি বলে? কোষ প্রাচীর বলে। একটু যদি আমরা ছবিটা আবার দেখি, আমরা যদি ছবিটা আবার দেখি, দেখো ভাই ছবিটা দেখো, আমি যদি আরেকটু জুম করি, দেখো তো এই যে দুইটা লেয়ার তুমি দেখতে পাচ্ছ না? একটা একটু সাদা 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 সাদা, আরেকটা একটু চকলেট কালার, দেখতে পাচ্ছ না? এর মাঝে কোনটা বেশি থিক বা পুরু? কোনটার থিকনেস বা পুরুত্ব বেশি? কোনটার থিকনেস বা পুরুত্ব বেশি? বাইরেরটা না? বাইরেরটার নামে কি ছিল? বাইরেরটার নামে ছিল কোষ প্রাচীর। তার মানে ব্যাপারটা কি দাঁড়ায় যে ভাই এই যে কোষ প্রাচীরটা, এটা কিন্তু একটা পুরু প্রাচীর। কেমন প্রাচীর ভাইয়া? পুরু প্রাচীর। তার মানে কি উদ্ভিদ কোষের ক্ষেত্রে, কার ক্ষেত্রে ভাইয়া? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাহিরে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লির বাহিরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে, যেটাকে আমরা কোষ প্রাচীর বলি। যেটাকে আমরা কি বলি? কোষ প্রাচীর বলি। যেটাকে আমরা কি বলি? কোষ প্রাচীর। ওকে, এখন এটার বৈশিষ্ট্য, যে টপিকটাই পড়বা এটার বৈশিষ্ট্য এবং উদাহরণ পড়ার চেষ্টা করবা। এটা ক্ষেত্রে আমাদের আসলে উদাহরণ হলো উদ্ভিদ কোষ। সো এটার বৈশিষ্ট্যটা আমরা পড়বো। এটার বৈশিষ্ট্যটা কি? এটা একটা জড় পদার্থ দ্বারা গঠিত বলছিলাম না? এটা তো একটা জড় পদার্থ দ্বারা গঠিত। এই পদার্থের নাম কি? এই পদার্থের নাম হলো সেলুলোজ। এই পদার্থের নাম কি ভাইয়া? সেলুলোজ। এটি কি দ্বারা গঠিত ভাইয়া? সেলুলোজ দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। এটা শুধু কার ক্ষেত্রে পাওয়া যায়? এটা শুধু পাওয়া যায়
উদ্ভিদ কোষের ক্ষেত্রে। কার ক্ষেত্রে পাওয়া যায়? উদ্ভিদ কোষের ক্ষেত্রে। সো প্রাণী কোষে এ ধরনের প্রাচীর থাকবে না। প্রাণী কোষে এ ধরনের প্রাচীর থাকে না। ফোকাস করবে নাতে, যে ভাই প্রাণী কোষে এ ধরনের প্রাচীর থাকে না। প্রাণী কোষে এই ধরনের প্রাচীর থাকে না। ওকে, এবং এটার কাজ কি দেখো, তোমার এই যে দেয়াল, এই দেয়ালটা কি একটা চোর ডাকাত যাতে তোমার ঘরে যখন তখন ঢুকে পড়তে না পারে, বা তোমার ঘর থেকে যাতে কোনো কিছু না নিয়ে যেতে পারে, এই জন্যই তো এই দেয়ালটা। তার মানে কি এই ভেতরে যা যা আছে সেটাকে রক্ষা করবে সে। সো সে হলো কোষের সজীব অংশকে রক্ষা করে। কোষের সজীব অংশকে কি করে ভাইয়া? রক্ষা করে। ভেতরে যে কোষের সজীব অংশ আছে সেটাকে রক্ষা করে এবং কোষের সীমারেখা নির্দেশ করে। মানে একটা কোষ আসলে কত দূর বিস্তৃত হবে, তোমার রুমটা কত দূর বিস্তৃত হবে। তোমার রুমটা তো এর চেয়ে আর বড় হচ্ছে না। এমনকি যে ভাই তুমি দেয়ালটাকে এরকম ধাক্কা দিচ্ছ, এটা কি বড় হবে? ধরো তুমি একটা দেয়ালকে এরকম সারাদিন ধরে ধাক্কা দিচ্ছ, এটা কি বড় হবে? বড় কিন্তু হবে না। তো এটা কি করে ভাই? এটা হলো কোষের সীমারেখাটাকে নির্দেশ করে। কোষের সীমারেখাটাকে নির্দেশ করে। ওকে, বুঝতে পারছো? এইটাই হলো আমাদের কোষ প্রাচীর সম্বন্ধে। এটা কি সম্বন্ধে ভাইয়া? কোষ প্রাচীর সম্বন্ধে। এই যে এটা একটা ইজি পিকচার আমাদের, যে ভাই কোষ প্রাচীরটা আসলে দেখতে কেমন। এটা শুধু বাইরের যে আমাদের প্রাচীরটা সেটাকে আমরা কোষ প্রাচীর বলি। সেটাকে আমরা কি বলি? কোষ প্রাচীর। অনেকে জিজ্ঞাসা করছে ভাই সজীব মানে কি? সজীব মানে যার জীবন আছে। সজীব মানে কি? সজীব মানে যার জীবন আছে। সজীব মানে কি? যার জীবন আছে। ওকে, আচ্ছা, এটা স্ক্রিনশট নাও বা এটা লিখতে থাকো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো ভাই কোষ প্রাচীর সম্বন্ধে আরো। সেল কি? সেল কি ভাই? সেল হলো বা কোষ হলো ভাই একটা জীবের কাঠামোগত, মানে একটা জীব এর গঠন কেমন হবে, কার্যকরী মানে একটা জীব কেমন ভাবে কাজ করবে, এবং এটা যে ভাই জৈবিক একক। একটা কোষ কি ভাই? তাহলে একটা জীবের কার্যকরী, বা এটাকে আমরা কি বলি? কাঠামোগত, তারপরে কি কার্যকরী এবং জৈবিক একক। ওকে, আচ্ছা, বইয়ে তো আরো অনেক কিছু আছে ভাই, আমরা বইয়ে যা যা আছে ওগুলো আমরা পড়ছি, বইয়ের ইম্পর্টেন্ট সবকিছু পড়ছি। তারপরে লাইন, তাহলে এখন তোমরা একটু কিছু প্র্যাকটিস করো, এমসিকিউ তোমরা একটু প্র্যাকটিস করো যে ভাই কোনটি কোষ প্রাচীরের বৈশিষ্ট্য। আমরা তো বৈশিষ্ট্য পড়লাম, আমরা তো এতক্ষণ বৈশিষ্ট্য বললাম, তাহলে এখন উত্তর দাও। প্রাণী কোষের আকৃতি কেমন? ভাই আমরা দেখবো প্রাণী কোষের আকৃতি কেমন। এবং প্রাণী কোষের ক্ষেত্রে উদ্ভিদ কোষে যেমন বাইরে একটা কোষ প্রাচীর আছে, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর থাকে না। ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিচ্ছ, সবাই সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড। সাজিদ, ফাতেমা, লাভা, জারা, জাহিন, আঞ্জুমান, জাকারিয়া, রায়হান, সাকিব, প্রতীক, ও সেরা। এটা উত্তর কি ভাই? সেলুলোজ দ্বারা গঠিত। কোষ প্রাচীরের বৈশিষ্ট্য কি ভাই? একটা কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত, যেটা একটা জড় পদার্থ। এটা কি ভাইয়া? জড় পদার্থ। এই যে সেলুলোজ, এটা কিন্তু একটা জড় পদার্থ। এটা কেমন পদার্থ ভাইয়া? জড় পদার্থ। ওকে, আচ্ছা, এখন আমরা পড়বো প্রোটোপ্লাজম। এখন আমরা কি পড়বো ভাইয়া? প্রোটোপ্লাজম। এখন আমরা প্রোটোপ্লাজম পড়বো। আমরা বলেছিলাম কি যে ভাই আমাদের যে কোষ প্রাচীর বা যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর বাদে ভেতরে যা যা আছে সবগুলোকে কি বলে? প্রোটোপ্লাজম বলে না? একটা কোষের কোষ প্রাচীর বাদে ভেতরে যা যা আছে সবগুলোকে কি বলে? প্রোটোপ্লাজম বলে। কি বলে? প্রোটোপ্লাজম। আমি বলেছিলাম না কোষ প্রাচীর বাদে ভিতরে সবকিছু কি প্রাণ আছে? ভিতরে সবকিছুর কি আছে ভাই? প্রাণ আছে। প্রাণ থাকলে সেটাকে আমরা কি বলি? সজীব বলি। কি বলি? সজীব বলি। তাহলে ব্যাপারটা কি? প্রোটোপ্লাজম জিনিসটা কি? যে ভাই কোষের অর্ধতরল জেলির মতন আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশকে প্রোটোপ্লাজম বলে। কোষের অর্ধতরল জেলির মতন আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশকে কি বলে? প্রোটোপ্লাজম বলে। কি বলে? প্রোটোপ্লাজম বলে। একটু ছবিটা আমরা আবার দেখব। ভাই দেখো তো এখানে এগুলা কি ভাই? জেলির মতন লাগতেছে না? জেলির মতন লাগতেছে না? এবং জেলি কি একটু আঠালো হয় না? জেলি আঠালো হয় না? জেলি কিন্তু আঠালো হয়। সো কি এটা হলো আমাদের অর্ধতরল, একদম তরল না, অর্ধতরল, জেলির মতন। কিসের মতন ভাই? জেলির মতন। এবং এটা দানা দানা থাকে। কি থাকে ভাই? দানা। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের দানা দেখি না? সেরকম দানাদার এবং বর্ণহীন, এবং বর্ণহীন। ওকে, তাহলে কি যে ভাই একটা কোষের মধ্যে কোষ প্রাচীরের ভেতরে যেই অর্ধতরল জেলির মতন এবং দানাদার বর্ণহীন অংশটা আছে, যেটা আসলে সজীব, যেটা প্রাণ আছে, সেটাকে আমরা কি বলি? প্রোটোপ্লাজম বলি। সেটাকে আমরা কি বলি? প্রোটোপ্লাজম বলি। ওকে, আচ্ছা, তাহলে কি ভাই কোষের অর্ধতরল জেলির মতন আঠালো এবং দানাদার বর্ণহীন সজীব অংশকে প্রোটোপ্লাজম বলে। তাহলে এটা বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখে নিই যে ভাই এটা কি কি বৈশিষ্ট্য আছে। আমরা তো বলেছি যে ভাই কোষ প্রাচীরের ভেতরে, কোষ
প্রাচীরের ভেতরে যা যা আছে সবগুলাকে একত্রে আমরা প্রোটোপ্লাজম বলি। সবগুলাকে একত্রে আমরা কি বলি? প্রোটোপ্লাজম বলি। তাহলে দেখো তো আমরা ওইটার মধ্যে কি কি পাইছিলাম? একটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরের ভেতরে পেয়েছিলাম একটা কোষ ঝিল্লি। কি পেয়েছিলাম? কোষ ঝিল্লি। তারপরে সাইটোপ্লাজম পেয়েছিলাম। কি পেয়েছিলাম? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস পেয়েছিলাম। এই যে তিনটা গুরুত্বপূর্ণ অংশ, এই তিনটা গুরুত্বপূর্ণ অংশের সমন্বয়ে আমাদের কি গঠিত? প্রোটোপ্লাজম গঠিত। কি গঠিত ভাইয়া? প্রোটোপ্লাজম গঠিত। তাহলে কি কি? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এদের সমন্বয়ে কি গঠিত? এদের সমন্বয়ে গঠিত হলো প্রোটোপ্লাজম। এখন একজন প্রশ্ন করেছো, ভাই আপনি তো 3D দেখাইলেন, 3D তে তো রং আছে, 3D তে কি আছে? রং আছে। এখন আমি তোমাকে একটা কথা বলি যে ভাই ধরো মাইক্রোস্কোপের নিচে আমি একটা সাদা জিনিসকে রাখছি বা একটা বর্ণহীন জিনিসকে রাখছি। একটা মাইক্রোস্কোপের নিচে আমি একটা বর্ণহীন জিনিসকে রাখছি, আমরা কি সেটা দেখতে পারবো? একটু বলো তো। যে ভাই একটা মাইক্রোস্কোপ দিয়ে আমি অনেক খুঁজতেছি এবং সেটা যদি দেখাই না যায় বর্ণের কারণে, বর্ণ যদি না থাকে, আমরা কি দেখতে পারবো? দেখতে পারবো না। আমরা কি করি? সেটাতে বিভিন্ন ধরনের রং দেই। সেটা মাইক্রোস্কোপের নিচে দেখার আগে আমরা বিভিন্ন ধরনের পিগমেন্ট বা রং টং দেই, তারপরে দেখি। তারপরে কি করি ভাই? দেখি। এর জন্য আমরা যখন দেখবো যে মাইক্রোস্কোপের ভিতরের জিনিসটা বাইরে এনে ছবির মতন দেখতে, দেখবো যে রঙিন, কিন্তু এটার মধ্যে কিন্তু অনেক বর্ণহীন জিনিস থাকে। ওটার মধ্যে কি থাকে? অনেক বর্ণহীন জিনিস থাকে। এর জন্য যখন আমরা এই যে 3D মডেলে দেখি, এর জন্য কি লাগে? একটু রঙিন রঙিন লাগে। আর এটা আসলে হলো বর্ণহীন। এটা আসলে কেমন? বর্ণহীন। ওকে, আচ্ছা। তারপরে এখানে আমাদের যেহেতু জীবন আছে, যেহেতু এটার কি আছে? জীবন আছে, সেহেতু এই জায়গায় নানান ধরনের বিক্রিয়া হবে এবং এইটার কারণে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হবে। জীবনের যে বৈশিষ্ট্য আছে সেগুলো আমাদের পরিলক্ষিত হবে এবং এই জায়গায় বিভিন্ন ধরনের যৌগ থাকবে। বিভিন্ন ধরনের যৌগ থাকবে। জৈব যৌগ থাকবে, অজৈব যৌগ থাকবে। জৈব যৌগ থাকবে, অজৈব যৌগ। এখন জৈব আর অজৈব, অজৈব এটা বলতে আসলে কি বোঝায়? খুবই সহজ ভাষায় যদি আমি বলি, ভাই যেগুলোকে আমরা বলি প্রাণ আছে সেগুলোকে আমরা জৈব বলতে পারি। আর যেগুলো ধরো আমাদের প্রাণ নাই এমন জায়গা থেকে আসছে, ধরো একটা জিনিস তোমার বডি থেকেই আসছে, আমাদের বডি থেকেই আছে, যার জীবন আছে, সেটাকে আমরা জৈব যৌগ বলতে পারি। এবং অজৈব যৌগ বলবো সেগুলাকেই, যেগুলো আসলে প্রাণ নাই সেখান থেকে যদি কোনো যৌগ আসে। ওকে, তাহলে জৈব ও অজৈব যৌগের সমন্বয় গঠিত। এবং এই যে আমাদের, এই যে ধরো আমাদের এই যে তরলের মতন সাবস্টেন্সটা আমরা যে প্রোটোপ্লাজম বলছি, এই যে প্রোটোপ্লাজম বলছি, এগুলা দেখো একটু পানি পানি লাগতেছে না? যেহেতু তরল, অর্ধ তরল বলছি, তাই কি পানি পানি লাগতেছে না? একটু পানির মতন। সো এই জায়গায় পানি থাকবে না? পানি কি পরিমাণ থাকে? পানি থাকে ভাইয়া 67 থেকে 90 ভাগ। পানি থাকে ভাইয়া 67 থেকে 90 ভাগ। পানি থাকে 67 থেকে 90 ভাগ। ওকে, যৌগ কি? যৌগ হলো একটা সাবস্টেন্স। যৌগ কি? একটা সাবস্টেন্স। ধরো যে তোমার আশেপাশে কিছু একটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হলো যৌগ। আমরা বলতে পারি এইভাবে। ওকে, কিন্তু আসলে যদি যৌগ কি এটা তুমি বুঝতে চাও, তাহলে রসায়নের কিছু জিনিস তোমাকে বুঝতে হবে। যেমন কি কি? যে ভাই রসায়নে বিভিন্ন ধরনের এলিমেন্ট দ্বারা বা মৌল দ্বারা যা জিনিসটা তৈরি হয় সেটাকে আমরা যৌগ বলি। ওকে, আচ্ছা। তাহলে বুঝতে পারছো যে ভাই প্রোটোপ্লাজম, এই প্রোটোপ্লাজম এর সংজ্ঞাটা কি? বৈশিষ্ট্যটা কি? বিক্রিয়া মানে কি? বিক্রিয়া হলো কি যে ভাই ধরো তোমার এই যে পানি, পানির মাঝে তুমি লবণ দিছো, পানির মাঝে কি দিছো ভাইয়া? লবণ দিছো। পানি, পানির মাঝে লবণ। এখন সেই পানি আর লবণ মিশ্রিত হয়ে যে তোমার স্যালাইনটা তৈরি করবে, পানি এবং লবণটা মিলে যে তোমার স্যালাইনটা তৈরি করবে, এখন এই পানি আর লবণের মাঝে ওটার জন্য কি হইতে হয়? কিছু একটা হইতে হয়, সেটাকে আমরা বিক্রিয়া বলি। সেটাকে আমরা কি বলি? বিক্রিয়া বলি। ওকে, তাহলে বিক্রিয়া জিনিসটা কি? যে ভাই ধরো দুইটা ভিন্ন জিনিস, সেটা একত্রে যখন একটা কাজ করবে, ওইটার মাঝে যে জিনিসটা হবে সেটাকে আমরা বিক্রিয়া বলি। সেটাকে আমরা কি বলি? বিক্রিয়া। এবং এটা রসায়নের একটা টপিক। ওকে, নোট করো। পরিলক্ষিত মানে কি? পরিলক্ষিত মানে দেখা যায়। পরিলক্ষিত মানে কি? পরিলক্ষিত মানে দেখা যায়। ওকে, আচ্ছা। একজন প্রশ্ন করছো, ভাই বাবা মার সাথে ক্লাস দেখছি। তুমি ক্লাস 7-এ পড়ো, তুমি ক্লাস 7-এ পড়ো, একটু স্ক্রিনে হালকা পাতলা আসি। তুমি ক্লাস 7-এ যেহেতু পড়ো, তোমার এখনো তুমি নিজেকে প্রাপ্তবয়স্ক বলতে পারো না। তোমার সবসময় উচিত তোমার বাবা মার গাইডলাইনের মধ্যে থাকা। তোমার উচিত সবসময় তোমার বাবা মার গাইডলাইনে থাকা। এবং আমি নিজে সবসময় যতদিন বাসায় ছিলাম, আমি ক্যারেক্ট করে ছিলাম, সো অনেক সময় আমার বাসার বাইরে থাকা হয়েছে, বা সবসময় কানেক্টেড ছিলাম। তুমি যতদিন তোমার বাবা মার গাইডলাইনে থাকবা, তুমি হলো সৎ পথে থাকবা, তো তুমি একদম কারেক্ট ট্র্যাকে থাকবা। সো যারা বাবা মার গাইডেন্সে সবসময় চলো, তারা সবসময় বাবা মার কথাগুলো মেনে চলার চেষ্টা করবে। এবং তোমার বাবা মা, এই পৃথিবীর যদি দুইটা মানুষ তোমার সবসময় ভালো চায়,
পৃথিবীর আর কেউ ভালো না চাইলো, সেটা হলো তোমার বাবা আর মা। সো তারা যা বলে তোমার ভালোর জন্য বলে। সো যারা যা বলতেছে সবকিছু মনোযোগ দিয়ে শুনবা, এবং পড়াশোনার ক্ষেত্রে তা তো বেশি বেশি শুনবা। আমি কোন কলেজে পড়ছি ভাই? আমি ক্যারেট কলেজে পড়ছি, পাবনা ক্যাডেট কলেজ। এখন ঢাকা মেডিকেল কলেজে পড়ছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের টপিকে যেতে পারি। প্রোটোপ্লাজম কি বুঝতে পারছো? তাহলে আমরা একটু পরের টপিকে যাই। এগুলা কি খাতায় তুলবো? তুমি খাতায় এখন তুলতে পারো। যদি সময় নষ্ট হয় বা সময় তুমি না পাও, তাহলে স্ক্রিনশটটা নিতে পারো, পরে তুমি এখান থেকে খাতায় তুলে নিবা। আচ্ছা, ওকে। এখন একটু একটা প্রশ্ন সলভ করো যে ভাই, প্রোটোপ্লাজমে শতকরা কত ভাগ পানি থাকে? প্রোটোপ্লাজমে শতকরা কত ভাগ পানি থাকে? একটু আগেই আমরা দেখলাম। ভেরি গুড, সবাই সঠিক উত্তর দিচ্ছে ভাই। প্রোটোপ্লাজমে কত ভাগ পানি থাকে? প্রোটোপ্লাজমে পানি থাকে ভাইয়া 67 থেকে 90 ভাগ। কত ভাগ ভাইয়া? 67 থেকে 90 ভাগ। প্রোটোপ্লাজমে কত ভাগ পানি থাকে? 67 থেকে 90 ভাগ। কত ভাগ? 67 থেকে 90 ভাগ। ওকে, আচ্ছা আচ্ছা, এখন আমরা একটু ভিতরে যাই যে ভাই, তাহলে আমরা প্রোটোপ্লাজম তো পড়লাম, এখন প্রোটোপ্লাজমের মধ্যে কি কি আছে? প্রোটোপ্লাজমের মধ্যে কি কি আছে ভাই? কোষ ঝিল্লি আছে। কি কি আছে? তিনটা জিনিস। কোষ ঝিল্লি, কটা জিনিস ভাই? তিনটা জিনিস। কোষ ঝিল্লি, তারপরে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কি কি? আবার যদি আমি বলি যে ভাই, কোষ ঝিল্লি, কি ভাই? কোষ ঝিল্লি, তারপরে কি ভাই? সাইটোপ্লাজম, তারপরে কি ভাই? নিউক্লিয়াস। কি কি? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তাহলে আমরা আগে কোষ ঝিল্লি সম্বন্ধে কিছু জানি। ভাই কোষ ঝিল্লি জিনিসটা কি? কোষ ঝিল্লি জিনিসটা কি? এটার জন্য একটা 3D মডেল দেখো। একটা 3D মডেল দেখলে তুমি জিনিসটা সম্বন্ধে একটু আরেকটু ভালো বুঝবা। এটা হলো একটা প্রাণী কোষ। এটা কেমন কোষ ভাই? এটা একটা প্রাণী কোষ। এটা কেমন কোষ? প্রাণী কোষ। এটা কেমন কোষ? প্রাণী কোষ। যদি দেখো, আর একটু জুম করে দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি, আর একটু দাঁড়াও। দেখা যাচ্ছে এখন? আচ্ছা, এটা হলো একটা প্রাণী কোষ। এখন দেখো, এই প্রাণী কোষের ভেতরে অনেক কিছু আছে না? আমরা উদ্ভিদ কোষের ভিতরে যা যা দেখতে পাইছিলাম, এই জায়গায় তো তাইতেই আছে ভাই। দেখো, এই জায়গার ভিতরে অনেক কিছু আছে না? অনেক কিছুই তো আছে। এইটার বাইরে দেখো একটা, এই যে আমাদের ট্রান্সপারেন্ট মেমব্রেনের মতন আছে না, যেটাকে ঘিরে রেখেছে, যেটা এটাকে, আছে না? যে ভাই দেখো, ভেতরে অনেক কিছু আছে, সেটাকে ঘিরে রেখেছে একটা ট্রান্সপারেন্টের মতন একটা পর্দা, তাই না? তাই তো। দেখো, আবার দেখো যে ভাই, ভেতরে আমাদের এই জায়গায় অনেক কিছু আছে, সেটাকে ঘিরে রেখেছে একটা পর্দা। এই যে তুমি পর্দাটা দেখতে পাচ্ছ, এই পর্দাটাকে কি বলে? এই পর্দাটাকেই বলা হয় কোষ ঝিল্লি। এটাকে কি বলা হয় ভাইয়া? কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। ওকে, আচ্ছা, তাহলে দেখো ভাই, কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন সম্বন্ধে আমরা একটু বিস্তারিত পড়ি। কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, এই কোষ ঝিল্লির কয়েকটা নাম আছে, যে কয়েকটা নাম আমাদের জানতে হয়। এই কয়েকটা নাম আমাদের জানতে হয়। কি কি? এক হলো কোষ ঝিল্লি ইটসেলফ, তারপরে কি ভাইয়া? প্লাজমা মেমব্রেন। কি ভাইয়া? প্লাজমা মেমব্রেন। এছাড়া এটাকে ইংরেজিতে বলা হয় কি? কোষের ইংরেজি হলো সেল, এবং ঝিল্লির ইংরেজি হলো মেমব্রেন, সেল মেমব্রেন। সো আমরা কি কি পাইলাম ভাই? আমরা পাইলাম হলো কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। এই সবগুলো নামেই আমরা রাখতে পারি। সো এই যে আমাদের কোষ ঝিল্লি, এটাকে কি বলে? যে ভাই, প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায়, তাকে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলে। এই যে আমরা একটু আগে এখানে একটা নরম পর্দা দেখতে পারলাম না, বা একটা ট্রান্সপারেন্ট পর্দা যেটা আসলে ঘিরে রাখছে পুরোটাকে, তাই তো? এই যে আমাদের পুরো ভিতরে কম্পোনেন্ট সবকিছুকে ঘিরে রাখছে না? ঘিরে রাখছে তো। এটা হলো সেই নরম পর্দা, যেই নরম পর্দাকে বলা হয় কোষ ঝিল্লি। যে নরম পর্দাকে কি বলা হয়? কোষ ঝিল্লি। যে নরম পর্দাকে কি বলা হয়? কোষ ঝিল্লি। সো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায়, তাকে কোষ ঝিল্লি বলে। তার মানে কি? প্রোটোপ্লাজমের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে না? সেই সবগুলো কম্পোনেন্টকে যে ঘিরে রাখবে, সেটাকে আমরা বলবো সেল মেমব্রেন। সেটাকে আমরা কি বলবো? সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি।
সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি। সো এইটারও আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পাই। কি কি বৈশিষ্ট্য? সর্বপ্রথম যেটা বৈশিষ্ট্য, এই যে সেল মেমব্রেনটা বা কোষ ঝিল্লিটার স্তর আছে দুইটা। কয়টা স্তর আছে ভাইয়া? দুইটা স্তর। কয়টা স্তর? দুইটা স্তর। এটা তুমি কিভাবে বুঝতে পারো? ভাই শীতকাল থাকলে তোমাকে আরো স্পষ্ট বুঝাই দিতে পারতাম, একটা জ্যাকেট পরে আসতাম দুইটা স্তরের। অনেক ক্ষেত্রে আমরা কি করি, শীতকালে অনেকে মোটা কাপড় বুঝতে আমরা বলি না যে ভাই কয়েক স্তর বিশিষ্ট, বলি না যে ভাই কয়েকটা স্তর আছে সেই মোটা কাপড়ে, যাতে বাতাস কম ঢোকে, যাতে বাতাস কম ঢোকে। তুমি অনেক সময় দেখবা ভাই জ্যাকেটে মিনিমাম দুইটা স্তর থাকে। কয়টা স্তর থাকে ভাই? দুইটা স্তর। এই যে দেখবা একটা জ্যাকেট খুলে দেখো, মাত্র শীত গেছে আলমারি থেকে বের করো, যে ভাই দেখবা যে দুইটা স্তর, এরকম দুইটা স্তর থাকে কিসে? আমাদের কোষ ঝিল্লিতে। কোথায় ভাইয়া? কোষ ঝিল্লিতে। সো এই কোষ ঝিল্লি হলো দ্বিস্তর বিশিষ্ট। কেমন ভাইয়া? দ্বিস্তর বিশিষ্ট, ফসফোলিপিড দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত ভাইয়া? ফসফোলিপিড দ্বারা গঠিত। এখন তুমি প্রশ্ন করবে, আমি জানি তুমি কমেন্ট লিখতেছো ভাই ফসফোলিপিড মানে কি? ফসফোলিপিড মানে কি? যে ভাই ফসফোলিপিড জিনিসটা হলো, আমাদের দেহে অনেক আয়রন থাকে না, আমরা বলি যে ভাই আয়রন, অনেকে বলে না যে ভাই আয়রন খাইতে হবে, অ্যানিমিয়া হয়ে গেছে বা রক্ত শূন্যতা হয়ে গেছে, আয়রন খাইতে হবে। অনেক ক্ষেত্রে শুনবা, অনেক জায়গায় তুমি শুনতে পারবে, অনেকে ডাক্তারের কাছে যায় বলবে যে ভাই আয়রন খাইতে হয়। আয়রনের মতন ফসফরাস একটা কম্পোনেন্ট, আয়রনের মতন ফসফরাস একটা কম্পোনেন্ট, যেটা তোমরা রসায়নে পড়বা বা পড়ে আসছো এর আগে। সো এই ফসফরাস যদি কোনো একটা লিপিডের সাথে যুক্ত থাকে, এখন লিপিড জিনিসটা কি? লিপিড মানে হলো চর্বি। লিপিড মানে কি? লিপিড মানে হলো চর্বি। লিপিড মানে কি? চর্বি। কোন চর্বি বা কি চর্বি? হ্যাঁ দেখো, আমরা এই যে অনেক সময় বাটার খাই না, খাই তো, মাখন ঘি এগুলো খাই না, এই যে মাখন ঘি টাইপ তুমি যা খাও এগুলো সবই হলো চর্বি। সবগুলো কি? চর্বি। সো এই চর্বির সাথে যদি একটা ফসফরাসের মতন মৌল যদি তোমাদের যুক্ত থাকে, ফসফরাসের মতন একটা মৌল যদি যুক্ত থাকে, সেটাকে আমরা ফসফোলিপিড বলি। সেটাকে আমরা কি বলি? ফসফোলিপিড বলি। সো এগুলো আমরা ডিটেইলসে আরো পরে পড়বো, আপাতত এটুকু জেনে রাখো যে ভাই কোষ ঝিল্লি দ্বিস্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড দ্বারা গঠিত। দ্বিস্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড দ্বারা গঠিত। এবং এটাকে বায়োমেমব্রেন নামেও ডাকা হয়। কি নামেও ডাকা হয় ভাইয়া? বায়োমেমব্রেন। সো এটাকে আমরা একটা আরেকটা নাম পাইলাম। আরেকটা নাম কি ভাইয়া? বায়োমেমব্রেন। আরেকটা নাম কি ভাইয়া? বায়োমেমব্রেন। আরেকটা নাম হলো বায়োমেমব্রেন। আরেকটা নাম কি ভাইয়া? বায়োমেমব্রেন। ওকে, আচ্ছা। তাহলে কি, যে ভাই দ্বিস্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট ভাইয়া? দ্বিস্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড দ্বারা গঠিত। ও আচ্ছা, অনেকে প্রশ্ন করছো ভাই বায়োমেমব্রেন জিনিসটা কি? বায়ো, বায়ো মানে আসলে বোঝাই আমরা বায়োলজি। বায়ো মানে কি বোঝাই ভাইয়া? বায়োলজির একটা অংশ। এখন বায়োলজি মানে কি? বায়োলজি মানে জীবন আছে। কি আছে ভাইয়া? জীবন। তো জীবন নিয়ে আমরা কথাবার্তা বলি। কি নিয়ে কথা বলতে বলি ভাইয়া? জীবন নিয়ে কথাবার্তা বলি। সো একটা জীবন্ত মেমব্রেনকে আমরা বায়োমেমব্রেন বলছি। সহজ ভাষায় বলছি যে ভাই একটা জীবন্ত মেমব্রেন, তার মানে একটা কি? বায়োমেমব্রেন। কি মেমব্রেন ভাইয়া? বায়োমেমব্রেন। এটা আসলে আরো ডিটেইলস অনেকভাবে বলা যায়, সহজভাবে মনে রাখো। তারপর এই যে কোষের ভেতরের এবং বাইরের মধ্যে পানি, খনিজ পদার্থ এবং গ্যাস এর পরিবহন নিয়ন্ত্রণ করে। ভাই দেখো, আমি যদি বাঁচতে চাই, ধরো আমাকে একটা রুমের ভিতরে আবদ্ধ করে রাখা হইলো, আমাকে কোনো খাবার দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না, আমি রুমের ভেতর কয়দিন বেঁচে থাকবো? পানি দিচ্ছে না, খাবার দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না, আমি কয়দিন বেঁচে থাকবো? আমি কি বেঁচে থাকতে পারবো বেশি দিন? পারবো না। কেন বেঁচে থাকতে পারবো না? কারণ আমার বেঁচে থাকার জন্য সে পানি দরকার, বা আমার পেটে খাবার যেতে হবে। যেতে হবে না? যেতে হবে। সো একটা কোষেরও তো জীবন আছে, কোষের জীবন আছে না? সো যেহেতু একটা কোষের জীবন আছে, তার বাঁচার জন্য পানি লাগবে, খাবার লাগবে। সো এই সত্য আমার কোনো না কোনো মাধ্যমে সে কোষের ভিতরে পৌঁছাইতে হবে। কোনো না কোনো মাধ্যমে তো কোষের ভিতরে পৌঁছাইতে হবে। সো এই যে কোষের ভিতরে একটা পানি বা খনিজ পদার্থ বা গ্যাস যে পৌঁছাবে, এই পৌঁছানোটাই নিয়ন্ত্রণ করে কি? এই পৌঁছানোটাই নিয়ন্ত্রণ করে কে? এই পৌঁছানোটাই নিয়ন্ত্রণ করে কোষ ঝিল্লি। এই পৌঁছানোটা কে নিয়ন্ত্রণ করে ভাই? কোষ ঝিল্লি। এবং এই কোষ ঝিল্লির মাধ্যমেই এই যে খাবারগুলো আছে বা এই যে পানি টানি আছে, সেটা আমাদের দেহের ভিতরে প্রবেশ করে, বা এই যে আমাদের কোষের ভিতরে প্রবেশ করে। ওকে, আচ্ছা, লিখো, স্ক্রিনশট নাও বা লিখো। আবার ওই যে আরেকটু দেখাই দেই যে ভাই দ্বি স্তর বলতে কি বোঝায়। যে ভাই এইটা হলো একটা কোষ ঝিল্লি। এটা কি ভাই? একটা কোষ ঝিল্লি। এই যে ভাই দেখো, এই যে এরকম গোল্লা, তারপরে এরকম লেজ দেখতে পাচ্ছ না? গোল্লা এবং লেজ, গোল্লা এবং লেজ দেখতে পাচ্ছ না? গোল্লা এবং লেজ, গোল্লা এবং লেজ। এই যে যতগুলা গোল্লা এবং লেজ দেখতে পাচ্ছ,
যতগুলা গুল্লা এবং লেজ দেখতে পাচ্ছ এগুলো হলো এক একটা ফসফোলিপিড। এগুলো এক একটা কি ভাই? ফসফোলিপিড। এগুলো এক একটা কি? ফসফোলিপিড। এই ফসফোলিপিড গুলো দুইটা লেয়ারে থাকে। কয়টা লেয়ারে থাকে ভাই? দুইটা লেয়ার। এই যে এটা একটা লেয়ার আর এইটা আরেকটা লেয়ার। এই যে দুইটা লেয়ারে থাকে বা দুইটা স্তরে থাকে এটাকে দ্বিস্তর বলে। এটাকে কি বলে? দ্বিস্তর বলে। এবং এই যে আমাদের কোষ ঝিল্লিটা এরকম দ্বিস্তর বা দুইটা স্তরে ফসফোলিপিড দিয়ে গঠিত। ওকে, আচ্ছা লেখো। ভাই আমাদের শরীরে কতগুলা কোষ থাকে? আমাদের শরীরে ভাই অনেক কোষ থাকে। যদি আমি একটা সংখ্যা বলি সেটা হলো 10⁻14 ট্রিলিয়ন। ঠিক আছে, এটা প্রচুর প্রচুর প্রচুর। লিখে নাও বা স্ক্রিনশট তোলো। লেখা শেষ? আমি সাইডে সরে আসছি, তোমরা লিখতে থাকো। ওকে, ঠিক আছে, আমরা এখন পরেরটায় যাই। ভাই দেখো পরেরটা, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম জিনিসটা কি? আবার ছবি দেখো, দাঁড়াও তোমাদের আবার ছবি দেখাই। এই যে ভাই ভেতরে যা যা দেখতে পাচ্ছ, ভেতরে তরলের মতন। আমি যদি আগের ছবিটাই যাই, আগের ছবিটা দেখলে তুমি আরেকটু ভালো বুঝতে পারবা যে ভাই, ভাই দেখো এই যে ভেতরের যত তরলের মতন জিনিস দেখতে পাচ্ছ, অর্ধ তরল জেলির মতন যে জিনিসটা দেখতে পাচ্ছ, এগুলা কি ভাই? এগুলো হলো আমাদের সাইটোপ্লাজম। এটি কি ভাই? আমাদের সাইটোপ্লাজম। এবং সাইটোপ্লাজমের মধ্যে এই যে দেখো সবুজ কালার সবুজ কালার, হলুদ 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 অনেকগুলো অঙ্গাণু দেখতে পাচ্ছ, এগুলাকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই অঙ্গাণু সম্বন্ধে আমরা পরের ক্লাসে পড়বো। ওকে, তাহলে সাইটোপ্লাজম জিনিসটা কি? যে ভাই কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাহিরে জেলির মতন অংশকে কি বলে? সাইটোপ্লাজম বলে। তাহলে আমি আবার এই ছবিতে যাই। এখানে দেখো এটা হলো কোষ প্রাচীর। বাইরেটা কি ছিল? কোষ প্রাচীর ছিল। কি ছিল? কোষ প্রাচীর ছিল। তারপরে এটা কি? কোষ ঝিল্লি। ভিতরেটা কি ভাই? কোষ ঝিল্লি। এবং এইটা বাদে ভেতরে যা যা আছে এবং নিউক্লিয়াস বাদে, কি বাদে? নিউক্লিয়াস বাদে। তাহলে কি? কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, এটা হলো নিউক্লিয়াস। এইটা বাদে তুমি এই ছবিতে যা যা দেখতে পাচ্ছ তাকে আমরা একত্রে কি বলি? সাইটোপ্লাজম বলি। তাকে আমরা একত্রে কি বলি? সাইটোপ্লাজম বলি। ওকে, তাহলে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি এবং নিউক্লিয়াস বাদে যা যা দেখতে পাচ্ছ এটাকে আমরা একত্রে কি বলি? সাইটোপ্লাজম বলি। তাহলে দেখো যে ভাই এই যে সাইটোপ্লাজম, এটা হলো কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাহিরে জেলির মতন অংশ। এটাকে আমরা কি বলি? সাইটোপ্লাজম বলি। এটাকে কি বলি? সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমে কি কি থাকে বা সাইটোপ্লাজমের বৈশিষ্ট্যটা কি? যে ভাই এই সাইটোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তু সমূহকে একত্রে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলে। একটি আদর্শ কোষে সাধারণত নিম্নলিখিত অঙ্গাণুগুলো দেখা যায়। এটা হলো ভিতরে যা যা দেখতে পাচ্ছ সেগুলা। তাহলে এই যে এখানে যা যা দেখতে পাচ্ছ, এখানে তুমি যা যা দেখতে পাচ্ছ এগুলাই কি আমরা কি বলি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলি। কি বলি ভাইয়া? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন এইখানে যে তোমার শব্দগুলো লেখা আছে, এই শব্দগুলো যদি তুমি অনুধাবন করতে চাও তাহলে তোমার পরে ক্লাসটা করতে হবে, কারণ ওইখানে আমরা প্লাস্টিড সম্বন্ধে পড়বো, তারপরে এই যে মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে পড়বো। তো এইগুলো সম্বন্ধে যখন আমি পড়বো তখন তুমি এই লাইনটা রিলেট করতে পারবা। তাও যদি তোমাকে একটু শব্দ বিশ্লেষণ করে পড়াই, কারণ বায়োলজি যখন তুমি শব্দ বিশ্লেষণ করে পড়বা, বায়োলজি অনেক সহজ, জীববিজ্ঞান অনেক সহজ। যেমন কি, একা তো এটা সাইটোপ্লাজমের অভ্যন্তরে আছে, মানে সাইটোপ্লাজমের যে তরলের মতন সেই তরলে ভেসে থাকে। সাইটোপ্লাজমকে অর্ধতরল জেলির মতন না, সেটা কি ভেসে থাকবে। কেমন থাকবে ভাই? ভেসে থাকবে। এবং এখানে কি হবে? বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপ। জৈবনিক মানে কি ভাই? জীবনের সাথে সংশ্লিষ্ট, আমার জীবনের সাথে সংশ্লিষ্ট। আমি কি শ্বাস নিচ্ছি না? আমি তো শ্বাস নিচ্ছি। এই শ্বাস নেওয়ার জন্য যে কার্যকলাপ, এটা হয় হলো মাইটোকন্ড্রিয়াতে। কোথায় হয়? হল কোথায় কোথায় হয় ভাইয়া? মাইটোকন্ড্রিয়াতে। এই যে শ্বাস নিচ্ছি, শ্বাস নিয়ে ভেতরে যাচ্ছে, সেই যে আমাদের অক্সিজেনটা যাচ্ছে, এই অক্সিজেনটাকে ব্যবহার করে শক্তি উৎপাদন করতে হবে, এগুলো হবে মাইটোকন্ড্রিয়া। এই যে কথাগুলো বললাম এটা আমরা ডিটেলসে পরে পড়বো। সো এগুলা কি একটা জৈবনিক ক্রিয়াকলাপ না? এগুলা কি একটা জৈবনিক ক্রিয়াকলাপ না? সো এইটার সাথে সংশ্লিষ্ট যে অঙ্গাণুগুলো আছে বা সজীব বস্তুগুলো আছে সেগুলোকে আমরা কি বলি একত্রে? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এগুলোকে আমরা একত্রে কি বলি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এগুলোকে একত্রে আমরা কি বলি? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। ওকে, আচ্ছা। অনেকে প্রশ্ন করছে ভাই গলজি বডি কি, এন্ডোপ্লাজমিক জালিকা কি, রাইবোজোম কি,
লাইসোজোম কি, সেন্ট্রিওল কি, কোষ গহ্বর কি, এগুলো আমরা সব ডিটেলসে পড়বো, একটা ছবিতেও দেখাই দিব। ওকে, আচ্ছা, স্ক্রিনশট তুলছো বা লিখছো? ওকে, আচ্ছা, পরেরটা এটা হলো ভাই একটা প্রাণী কোষের আণুবীক্ষণিক চিত্র, এবং এটা হলো একটা উদ্ভিদ কোষের আণুবীক্ষণিক চিত্র। এটা প্রাণী কোষে আণুবীক্ষণিক চিত্র এবং উদ্ভিদ কোষে আণুবীক্ষণিক চিত্র। ওকে, এখন এই যে দুইটা ছবি তোমরা দেখতে পাচ্ছ না, এই যে দুইটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই দুইটা ছবি, এই দুইটা ছবি কে কত ভালোভাবে আঁকতে পারো এটা আমি দেখবো। তোমরা এই দুইটা ছবি আঁকবা, এই দুইটা ছবি এঁকে তোমরা সাবমিট করবা। কোথায় সাবমিট করবা? শিক্ষক সাবমিট করবা, এবং দেখবো কে কত সুন্দরভাবে আঁকতে পারো। কারণ এই যে ছবিগুলো আছে, এই ছবিগুলা থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে, এই ছবিগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসবে, আঁকতে বলবে তোমাকে। সেই আঁকাটা আমাদের শিখতে হবে। সেই আঁকাটা কি, যে ভাই এই যে আমাদের ধরে একটা কি প্রাণী কোষ, তো এটাতে কি থাকবে না, আমাদের একটা কোষ প্রাচীর থাকবে না, কি থাকবে না, কোষ প্রাচীর থাকবে না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা থাকবে। সো এটার মধ্যে কি, এই যে দেখতেছো উপরে হলো একটা মাইক্রোভিলাস, তারপরে এই জায়গায় আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, তারপরে গোলজি বস্তু, এই জায়গায় অনেক কিছু দেখতে পাচ্ছ না? তুমি বই দেখে এঁকে ফেলবা, বই দেখে এঁকে ফেলবা, বইতে যে ছবিগুলো আছে সেইখান থেকে তুমি এঁকে ফেলবা, বা গুগল করবা যে ভাই সুন্দর করে আঁকতে চাই, বা এইচএসসি আমাদের যে এসএসসি ক্ষেত্রে, বা এই যে আমাদের ক্লাস 7 এর ক্ষেত্রে কোন ছবিটা বেশি সুন্দর। সো ক্লাস 7 এর জন্য যে সুন্দর ছবি দুটা, এই ছবি দুটা এঁকে সাবমিট করবে। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক, স্ক্রিনশট নিয়ে নাও। এটা কিন্তু তোমাদের বই থেকে ছবি নেওয়া, এটা কিন্তু তোমাদের বই থেকে ছবি নেওয়া। তোমাদের বইতে একদম প্রথম পেজে বা দ্বিতীয় পেজে আর কি, একদম নিচে দুইটা ছবি আছে, একদম নিচে দুইটা ছবি আছে। ওই দুইটা ছবি দেখে তুমি ছবি আঁকবা এবং সাবমিট করবা, এবং শিক্ষক সাবমিট করবা। আমি নিজে সবগুলা দেখবো যে কোনটা সবচেয়ে বেশি সুন্দর, এবং তার নাম আমি পরে ক্লাসে এসে বলবো যে ভাই অমুক এটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, আফরোজারটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, আব্দুর রহমান এটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে, আতিয়ারটা সুন্দর হয়েছে নাকি সিদ্দিয়াতুল্লাহটা সুন্দর হয়েছে, মোয়াজেরটা নাকি ইরফানেরটা, এটা আমি সেদিন বলবো। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। ওকে, এটা কিন্তু রং করতে হবে না, রং করতে হবে না, রং করার দরকার নাই, রং করা ছাড়াই আঁকো। বাট কারো যদি রং করতে ইচ্ছা করে তাহলে তুমি করতে পারো, রং করলে ছবিটা সুন্দর দেখা যাবে, করতে পারো। বাট পরীক্ষার খাতে রং করতে হবে না, পরীক্ষার খাতে রং ছাড়া। ওকে, কোথায় সাবমিট করবা? শিবজিৎ বলতে সাবমিট করতে পারো, আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে। ওকে, আচ্ছা, কারো কোনো জিজ্ঞাসা আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে? কারো কোনো জিজ্ঞাসা? কারো কোনো জিজ্ঞাসা নাই? আচ্ছা ঠিক আছে, আমাদের ক্লাস শেষের পথে। তোমাদের হোমওয়ার্কটা আমি অলরেডি বলে দিয়েছি যে ভাই প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষে যে চিহ্নিত আণুবীক্ষণিক চিত্র, ওই যে যে দুইটা ছবি তোমাদের দেখাইছে, তোমাদের বই থেকেই নেওয়া ছবি, তো এই ছবিগুলো তুমি আঁকবা, একে শিক্ষক সাবমিট করবা। ওকে, আচ্ছা, সবাইকে ধন্যবাদ পুরো ক্লাস টাইমটা জুড়ে এত বেশি রেসপন্স করার